আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। সংবিধান লঙ্ঘন করে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে অনিয়মের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন, নুরুল হুদা, হাবিবুল আওয়াল, অন্যান্য কমিশনার ও সচিব সহ ১৯ জন এবং অজ্ঞাতনামা ৬৫ জনের বিরুদ্ধে শেরেবাংলা থানায় মামলা করেছে বিএনপি। বিএনপি নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান এ মামলা করেন। এর আগে সালাউদ্দিন খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা গেল ৩টি সংসদ নির্বাচনে গুরুতর অনিয়মের অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার, সচিব, গোয়েন্দা সংস্থার সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেয়। 2014 এবং 2018 এবং 2024 সালের যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই যে 3টা যে নির্বাচন কমিশনাররা তারা বাংলাদেশ সংবিধান লঙ্ঘন করে যে নির্বাচনটা তার করেছে, প্রধান নির্বাচন কমিশনারের সাথে তার অন্যান্য নির্বাচন কমিশনারদের এই যে অভিযোগটা আমরা দিলাম, ওনারা ওটা আইনগত ব্যবস্থা নেবেন। এখন আমরা যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি দণ্ডবিধি অপরাধ করেছে, এই কারণের জন্য তাদের বিরুদ্ধে আমরা মামলা করার সেই এজাহারের মধ্যে ১৯ জনকে আপনার নাম ধরে উল্লেখ করেছি। সুষ্ঠু নির্বাচনের বাংলাদেশে শান্তিপূর্ণ ট্রানজিশন দেখতে চায় আমেরিকা, এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাক বনসন চার্জ ডি অ্যাফেয়ার্সের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা জানান তিনি। বলেন, তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়াতে বাংলাদেশের সাথে অংশীদার সকল রাষ্ট্রগুলো তাদের কর্মপরিকল্পনা ঠিক করছে। আমির খসরু আরও বলেন, সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে আগামী ১ মাসের মধ্যে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব। পাশাপাশি জুলাই সনদে ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সেই সংস্কারগুলো করে নির্বাচনের দিকে এগিয়ে যাবে দেশ, এমন প্রত্যাশার কথাও জানান তিনি। এই সাক্ষাৎ আরও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। মতপার্থক্য না থাকার তো কোনো সুযোগ নাই, এখানে মতপার্থক্য থাকবে। যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব, এটাই তো সিদ্ধান্ত। এটা ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, তারেক রহমান সাহেবও বলেছেন, সবাই মধ্যে একটি ধারণা ঐক্যমতের ব্যাপার আছে। ভিন্ন মত থাকবে, এটা তো নিশ্চিতভাবে থাকবে, এটা নিয়ে কোনো, এই জন্য তো আমরা বিভিন্ন দল করি, তাই না? আর একমত হয়ে গেলে তো আমরা বাকশাল করব। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে রাতে চীন যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান, ডক্টর এজএম জাহিদ হোসেন সহ রয়েছেন 9 জন। বাংলাদেশ ও চীনের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক জোরদার এবং চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির দ্বিপাক্ষিক যোগাযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই সফর বলছে বিএনপি। গত মাসেও চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিংয়ে গিয়েছেন বিএনপির একটি প্রতিনিধি দল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে বিএনপির একটি প্রতিনিধি দল বারিধারার চীনা দূতাবাসে অংশ নেন। দু ২৫-২৬ অর্থ বছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাশ হতে যাচ্ছে। আজ সকালে নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শুরু হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক। রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। দুপুর ১২টায় শেষ হলো ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের হল ছাড়ার সময়সীমা। তবে কলেজ কর্তৃপক্ষের এই নির্দেশনা প্রত্যাখ্যান করল শিক্ষার্থীরা। তারা জানান, স্বাস্থ্য উপদেষ্টা হল ও ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবন পরিদর্শনে না আসা পর্যন্ত তারা হল ছাড়বেন না। এদিকে 5 দফা দাবি নিয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথে বৈঠকে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এরা আগে দ্রুত নতুন হোস্টেল নির্মাণ সহ 5 দফা দাবিতে শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন। এতে একাডেমিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বলা হলো শুধুমাত্র কয়েকটা প্লাস্টার লাগিয়ে তারা চলে গিয়েছে, কখনোই এরকম কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু এই বর্ষাকালে দেখা যাচ্ছে যখন ধরনের প্রতিনিয়ত কোনো একটা পিলার, ছাদে কোনো একটা অংশ ধসে পড়ে। তো আলটিমেটলি আমরা কিন্তু সবসময় এমন ভয়ের ভিতর দিয়ে যাচ্ছি যে আমাদের কখন মাথার উপরে সিলিং ভেঙে পড়ে, বৃষ্টি হলে কখন আমাদের রুমের ভিতরে পানি পড়বে। এটা এই 4 তলার প্রত্যেকটা রুমেরই পাই অবস্থা। সবাই সিদ্ধান্ত নিয়েছে আমরা হল ছাড়তেছি না, আমরা হলে আছি। আমাদের দাবিগুলো যখন মানা হবে তারপরে আমরা আবার আমাদের যে মানে প্রতিষ্ঠানিক যে ক্লাস আছে, আমাদের যে ক্লাস আমরা শুরু করব। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন সহকর্মী মাহিন আরাফাত, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহিন, শিক্ষার্থীদের হল না ছাড়ার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন, সেই সাথে কলেজ কর্তৃপক্ষের সাথে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? সিনথিয়া, যেমনটি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শিক্ষার্থীদের 12টার মধ্যে হল ছাড়ার একটি নির্দেশনা ছিল, কিন্তু শিক্ষার্থীরা সেই নির্দেশনা মেনে নেননি এবং 12টা কিন্তু পার হয়ে গেছে, এখনও শিক্ষার্থীরা হলে অবস্থান করছেন। তাদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে এর আগেও তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে তারা কোনো কার্যকর পদক্ষেপ দেখেননি। এই কারণে তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা হল ছেড়ে যাবেন না। এর বাইরে শিক্ষার্থীদের দাবি নিয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথে একটি বৈঠক চলছে, দ্রুততার বৈঠক। সেই বৈঠকে আসলে আমরা কি নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা পাইনি। বৈঠক শেষে আসলে আমরা জানতে পারবো যে শিক্ষার্থীদের পরবর্তী পদক্ষেপ কি থাকবে, অথবা হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি যে তারা তাদের যে 5 দফা দাবি ছিল সেই দাবি নিয়ে এই বৈঠকে আলোচনা করবেন। এর বাইরে তারা চাচ্ছেন যে স্বাস্থ্য উপদেষ্টা নিজে এসে তাদের হল এবং একাডেমিক ভবন পরিদর্শন করুক এবং পরিদর্শন করে তিনি যেন আশ্বাস দেন। তার আশ্বাসের পরে আসলে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেয়া আশ্বাস মেনে নেবেন কিনা। আর বৈঠকের পরে আসলে আমরা জানতে পারবো যে আসলে কোন দিকে যাচ্ছে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যকার এই আলোচনা। তো এই ছিল সিনথিয়া আমার কাছে হল থেকে সর্বশেষ। ধন্যবাদ। আজ বিকেল 5টায় শেষ হচ্ছে নতুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের সময়। এ পর্যন্ত 100টির মতো দল আবেদন করেছে। এর আগে জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দলের আবেদনের পরিপ্রেক্ষিতে 1.5 মাসের মতো সময় বৃদ্ধি করে ইসি। এনসিপি সহ কয়েকটি দল আজ আবেদন করার কথা রয়েছে। দল নিবন্ধন আইন অনুযায়ী একটি কেন্দ্রীয় কমিটি 1/3 জেলা ও 100টি উপজেলা কমিটি থাকতে হয়। এছাড়াও কোনো দলের কেউ পূর্বে সংসদ সদস্য থাকলে বা পূর্বের নির্বাচনের 5% ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে রয়েছেন সহকর্মী আতিকা রহমান, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আতিকা, আজ শেষ দিনে কোনো রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে কিনা জানাবেন? রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমা শেষ হয়েছিল, কিন্তু অনেক রাজনৈতিক দল তারা সময়ের মধ্যে আবেদন করতে পারেনি এবং রাজনৈতিক দল নিবন্ধনের যে নির্বাচন কমিশন থেকে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো পূরণ না করায় আসলে 2 মাস সময় বৃদ্ধি করা হয়েছিল এবং এই 2 মাসের আজকে শেষ দিন। আমরা জানতে পেরেছি আজকে জাতীয় নাগরিক পার্টি তারা বিকাল 3টায় আসবেন, তারা আবেদনপত্র জমা দেবেন। তাদের কাগজপত্র কিছু কম ছিল এবং যে শর্তগুলো পূরণ করতে হয় সেই শর্ত কিছু তাদের ঘাটতি ছিল। সে সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকে তারা দল নিবন্ধনের জন্য আবেদন করবেন এবং প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে আরও 4টি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করেছেন এবং বিকালের দিকে হয়তো আরও 2-1টি দল রাজনৈতিক দলের
নিবন্ধনের জন্য আবেদন করবেন এবং আমরা দেখছি 4টির মধ্যে 3টি ইসলামী সমমনা দল তারা আবেদন করেছেন এবং আজকে এই 5টার সময়সীমা শেষ হবে। তারপরে নির্বাচন কমিশন সচিব এ বিষয়ে বিস্তারিত জানাবেন যে কয়টি রাজনৈতিক দলের নিবন্ধন শেষ পর্যন্ত জমা পড়ল। একই সঙ্গে বিএনপির যে প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে গেছেন, গত 3টি নির্বাচনে অনিয়মের অভিযোগে যে অভিযোগ এনে বিএনপি যে অভিযোগ করে গেছেন সেই বিষয়েও সচিব হয়তোবা আনুষ্ঠানিক বক্তব্য আমাদেরকে জানাবেন। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর। ধন্যবাদ। করোনার অমিক্রন ধরনের কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে বিভিন্ন দেশে। ভারতে ভ্রমণ করার মাধ্যমে এই ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ। বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার সরঞ্জাম। এদিকে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 2 জনে। গতকাল সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। করোনায় মৃত্যু হওয়া ফজিলাতুন্নেসা নামে ওই নারীর বয়স 71 বছর। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে এই মুহূর্তে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজ করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়াতে হিলিতে কি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ? জি সিনথিয়া, আপনি যেমনটি বলছেন, আমি এখন অবস্থান করছি হিলি সীমান্তের একবারে শেষ 0 পয়েন্টে। আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু আপনি জানেন যে ভারতের অভ্যন্তরে কিন্তু ইতিমধ্যে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট এটি কিন্তু ছড়িয়ে পড়েছে। এরপর থেকে কিন্তু আতঙ্কে রয়েছে বাংলাদেশে মানুষজন, অর্থাৎ সীমান্তবর্তী এলাকার মানুষজন। বিশেষ করে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কিন্তু ইতিমধ্যে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাবার স্বাভাবিক রয়েছে এবং যেসব পাসপোর্ট যাত্রী ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসছে তাদেরকে কিন্তু প্রথমে হ্যান্ড স্ক্যানার দিয়ে প্রথমে শরীরের তাপমাত্রা নির্ণয় করা হচ্ছে এবং যদি 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি যদি শরীরে থাকে সেক্ষেত্রে তাদেরকে থার্মাল স্ক্যানার দিয়ে গভীরভাবে কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে যে কোনো প্রকার করোনা ভাইরাস আছে কিনা এরকম। তবে একটি বিষয়, দুঃখের বিষয় আপনাকে জানিয়ে রাখি যে করোনা ভাইরাস পরীক্ষার যে কিট সেটি কিন্তু হিলি ইমিগ্রেশন চেকপোস্ট বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত নেই। এটি কিন্তু একটি খুব দুঃখের সংবাদ। কারণটি হচ্ছে যে করোনা ভাইরাস আছে কিনা সেটি পরীক্ষার জন্য অবশ্যই তাদেরকে কিটের মাধ্যমে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। সেটি কিন্তু এখানে করা হয় না, শুধুমাত্র হ্যান্ড স্ক্যানার এবং থার্মাল মেশিন সেটি কিন্তু এখানকার ভরসা হিসাবে কিন্তু এখন রয়েছে। তবে উপজেলা প্রশাসন ইমিগ্রেশন চেকপোস্টের পক্ষ থেকে কিন্তু মাস্ক বিতরণ করা হচ্ছে, সেই সঙ্গে মাস্ক পরার জন্য কিন্তু সতর্কতা করা হচ্ছে। তো সব মিলে বলা চলে যে পরীক্ষা নিরীক্ষার জন্য যে কিট সেটি কিন্তু এখানে নেই। তবে ভারতীয় যারা সব ড্রাইভার আছে তাদেরকেও কিন্তু হ্যান্ড স্ক্যানার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তো চিন্তা এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে করোনা ভাইরাসের সতর্কতা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।